ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আসাদ এডুকেয়ারে স্বাগতম। তোমরা দেখছো চলতড়িতের বিশেষ গাণিতিক সমস্যাবলী বা তুল্যরোধ নির্ণয়ের টপিকস গুলো। তো আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আজকে। এখানে আমি শুরু থেকে একটা সার্কিট এঁকে রেখেছি এবং এখানে আমরা কোশ্চেন করেছি যে তুল্যরোধটা কত হবে, এবং এই সার্কিটে আই এর মানটা দেয়া আছে বা তড়িৎ প্রবাহের মানটা দেয়া আছে। আমাদেরকে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি এই দুটার মধ্যে পার্থক্য বের করতে হবে। তো আমরা সার্কিটে একটু দেখে নেই আর একটু অ্যানালাইসিস করি। যে একটা ব্যাটারি দেওয়া আছে এখানে এবং এইটার ভ্যালু দেওয়া আছে এখানে। টোটাল বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে 7 এম্পিয়ার, এবং এইখান থেকে প্রথমে আমরা একটা রোধ পাচ্ছি 5 ওহম। তারপরে একটা সার্কিট দেখতে পাচ্ছি এখানে 8 ওহম এবং 8 ওহম দিয়ে দেওয়া হয়েছে, 2 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম এবং 10 ওহম। তো এখানে যেহেতু নাম্বারিং করা নাই, তাই আমরা শুরুতে একটু নাম্বারিং করে নিব যেন আমাদের পরবর্তীতে করতে সুবিধা হয়। তো আমরা নাম্বারিংটা করে নেই। এটাকে আমি দিলাম R1, এটাকে দিচ্ছি R2, এটাকে দিচ্ছি R3, এটা R4, এটা R5, এটা R6, এটা R7, R8। মোটামুটি 8টা রোধ এখানে দেয়া হয়েছে। এবং আমি তোমরা সার্কিটটা একটু ভালো করে দেখে নিবে। আমি ম্যাথ করার সময় সার্কিটের উপরেই কিছু কাজ করব। তো চলো সার্কিটটা সলভ করা শুরু করে দেই। এখানে বলা হয়েছে যে তুল্যরোধটা কত। আমরা প্রথমে একটু খেয়াল করি যেটার ব্যাটারি কোন জায়গায় আছে। আমরা প্রথমে দেখতে পাইলাম যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ তড়িৎ উৎস বা ব্যাটারি আমরা যাই বলি না কেন, এটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখানে যদি শুরু হয় তাহলে বিদ্যুৎটা নিশ্চয়ই প্লাস থেকে ঘুরে মাইনাসের দিকে আসবে। তাহলে বিদ্যুৎটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই সাইড দিয়ে এই সাইডে। প্রথমে যখন যাচ্ছে প্রথমে R1 পাচ্ছে। R1 জাস্ট একটা তার হিসাবে যুক্ত হয়েছে, এখানে দুইটা তারে ভাগ হয় নাই। তার মানে R2 নরমাল অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় এটা শ্রেণীতে আছে। ওকে, ফাইন। দেন কারেন্টটা যখন যাওয়ার পথে এই জায়গা পর্যন্ত আসলো, ভালো করে খেয়াল করবা যে এই জায়গায় যখন কারেন্টটা আসলো তখন এইটা কয়টা ভাগে ভাগ হয়েছে। এখন তার সামনে দুইটা পথ খোলা। একটা হচ্ছে কি এই সাইড দিয়েও যেতে পারবে, R2 দিয়েও যেতে পারবে, R3 দিয়েও যেতে পারবে। এবং এইভাবে যখন ভাগ হলো, দেখো আবার এসে এই জায়গায় ওরা জয়েন্ট হয়েছে। অর্থাৎ এই যে R2 এবং R3 এদের একটা কমন পয়েন্ট আছে এই জায়গায় এবং আরেকটা কমন পয়েন্ট আছে এই জায়গায়। তাহলে আমরা বলতে পারবো যে R2 এবং R3 এই অবস্থায় সমান্তরালে আছে। তো আমরা পরের গুলো পরে চিন্তা করি, আমরা এই দুইটার কাজ আগে করে ফেলি যে R2 এবং R3 সমান্তরালে আছে। তাহলে আমরা যদি সলভের কথা বলি তাহলে R2 এবং R3 মিলে আমি একটা পাবো, R23। এবং সেটা কিভাবে, যে R2 প্যারালাল অফ R3, R2 এবং R3 সমান্তরাল ভাবে আছে। তাহলে এর মানটা কত হবে? R3 তে আছে 8 ইনভার্স, R3 তে কত হবে? 8 ইনভার্স এবং ইনভার্স। যাদের ইনভার্সটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমার ফার্স্ট ভিডিওটা দেখে নেবে। আমি সেখানে এক্সপ্লেইন করেছি যে কেন ইনভার্স আমরা দিতে পারবো। তাহলে 8 এবং 8 মিলে আসতেছে 4। তোমরা যদি ক্যালকুলেটরে করো তাহলে বুঝতে পারবে যে দুইটা রোধের মান যদি সমান হয় এবং সেটাকে যদি প্যারালাল করা হয় তাহলে মানটা অর্ধেক হয়ে যায়। তাহলে R2 এবং 3 দিয়ে আমরা পেলাম 1 ওহম। তাহলে আমরা সার্কিটটা একটু রিডিজাইন করি। তো আমি অন্য জায়গায় ডিজাইন না করে এই জায়গাতেই করতেছি, তোমরা একটু খেয়াল করবে যে R2 এবং 3 মিলে আমি পাচ্ছি 1। তাহলে তখন সার্কিটের ডিজাইনটা হয়ে যাচ্ছে এই রকম। এটা হয়ে গেল R23। মানটা আমাদের এখানে দেওয়া হয়েছে তাই আমি ওখানে না দেই। তারপরে দেখো কি ঘটলো। বিদ্যুৎটা এই দিক দিয়ে যাচ্ছিল, আগে R1 পেল, তারপরে R23 পেল। এই দুইটা বুঝাই যাচ্ছে যে এরা শ্রেণীতে আছে। তো এটা একটু পরে চিন্তা করি। তারপরে কারেন্টটা দেখো এই জায়গা থেকে পার হওয়ার পর এই জায়গায় যুক্ত হয়েছে। এই জায়গায় যখন আসলো তখন এই জায়গায় কয়টা তার কানেক্ট আছে? এই জায়গায় দেখো যে 3টা তার কানেক্ট আছে। এই কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়েও, এই দিক দিয়েও এবং এই দিক দিয়ে। তো আমরা একটু চিন্তা করব যে এই 3টা তার কোথায় যুক্ত হয়েছে। আবার এখান থেকে তো শুরু হলো ভাগ হওয়া, তাই যুক্ত হয়েছে কোন জায়গায়? দেখো পুরো সার্কিট ঘুরে এই জায়গায় যখন আসলো
তখন তারা আবার যুক্ত হয়েছে। এই তিনটা ভাগ যে হইলো, এই তিনটা আবার এসে এখানে যুক্ত হয়েছে। আমরা একটু খেয়াল করি যে কোন তারটা সরাসরি এখানে আসছে। আমরা দেখলাম R4 সরাসরি এখানে আসছে, তাহলে R4 নিয়ে আমাদের কোনো কাজ নাই আপাতত। আমরা প্রথমে খেয়াল করি এই তারটা, দেখো এই তারটা দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, যাওয়ার পর আবার এই জায়গাতে ওরা আসলো, তাহলে মাঝখানে কয়টা রোধ পেল? মাঝখানে পেয়েছে দুইটা, R5 এবং R6। তাহলে এই দুইটা মিলে একটা রোধ করাই যায়, এরা শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখবো নেক্সট স্টেপ, আমাদের এটা ফার্স্ট স্টেপ, আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে R5 এবং 6 কে একটা বানাইতে হবে, R5 এবং R6 কে। তাহলে এটা যেহেতু শ্রেণীতে আছে, তাহলে শ্রেণী করলে যোগ করতে হয়। তাহলে R5 এর মান হচ্ছে 2 এবং R6 এর মান হচ্ছে 2 ওহম, তাহলে যোগ করলে হয়ে যায় 4 ওহম। তাহলে R5 এবং R6 এই দুইটা মিলে হয়ে গেল 4 ওহম। তাহলে সার্কিটটার তখন ডিজাইনটা কেমন হবে? আমি একটু ডিজাইনের দিকে হাত দেই। তখন সার্কিটের চিত্রটা হবে এই রকম, এটা হয়ে যাবে R5-6। তাহলে এটা একটা হয়ে গেছে। এখন আমরা খেয়াল করি যে এই দুইটা তার দেখো, এখন এই দুইটা তারের মধ্যে এটা হচ্ছে কমন পয়েন্ট, এবং এই দুইটার জন্য আবার এইটা জায়গা হচ্ছে এই দুইটার কমন পয়েন্ট। তাহলে এখন আমরা বলতেই পারি যে R7 এবং R5-6 এরা পরস্পর সমান্তরালে আছে। তাহলে এরা দুইজন সমান্তরালে যদি থাকে, তাহলে আমাদের থার্ড স্টেপ নিয়ে আমরা কাজ করি। থার্ড স্টেপ হচ্ছে R5-6-7, যেখানে R5 এর সাথে R5-6 এর সাথে R7 সমান্তরালে আছে। তাহলে R5-6 এর মান কত? R5-6 এর মান আমরা বের করেছি 4, তাহলে 4 ইনভার্স, এবং R7 এর মান এখানে দেওয়া আছে 4, তাহলে 4 ইনভার্স। এবং আমরা যদি এটাকেও করি তাহলে আমরা 2 ওহম পাবো, কারণ আমি আগেই বললাম যে দুইটার মান যদি সমান হয়, সমান্তরাল করার ক্ষেত্রে তাদের মানটা হাফ হয়ে যায়, যদি দুইটা মান সমান হয় তবেই। তাহলে R5-6 এবং R7 এই তিনটা মিলে আমরা এখন পেয়ে গেলাম একটা। এখন আমাদের সার্কিটটা কেমন হচ্ছে আমরা একটু খেয়াল করি। এখন এতগুলা রোধ থাকবে না, রোধ হয়ে যাবে কম, এবং এই রোধটা হয়ে যাচ্ছে R5-6-7। এখন দেখো এই যে কারেন্টটা ভাগ হচ্ছিল, এটা তো সরাসরি এখানে আসছে, এটা নিয়ে কোনো কাজ নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে যাওয়ার সময় আবার এদিক দিয়ে ঘুরে আসছে। তাহলে এই তারটা হচ্ছে কি একটা তারের সাথে আরেকটা তার, বা একটা রোধের সাথে আরেকটা রোধ যুক্ত হয়ে তারটাকে একটু বাড়িয়ে দিয়েছে। তাহলে R5-6-7 এবং R8 এটা অবশ্যই কিসে আছে? শ্রেণীতে আছে, কারণ তারটা জাস্ট যুক্ত হয়েছে, এখানে কোনো পয়েন্ট বের হয়নি, একটা থেকে দুইটা হয়নি। তাহলে এরা দুইজন শ্রেণীতে আছে। তাহলে আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে R5-6-7-8, যেখানে R8 এর সাথে R5-6-7টা যোগ হবে শ্রেণীতে। তাহলে R8 এর মান হচ্ছে 8, এবং R5-6-7 এর মান আমরা পেয়েছি 2। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 8 আর 2 যোগ করলে হয়ে যায় 10 ওহম। তাহলে এই তিনটা মিলে, এই দুইটা মিলে হয়ে গেছে একটা, এবং তার মান কত পাচ্ছি আমরা? 10 ওহম। তাহলে আমাদের সার্কিটটা বর্তমানে এমন হয়ে গেছে, আমাদের সার্কিটটা বর্তমানে হচ্ছে এইরকম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা এই দিক দিয়ে যাওয়ার সময় এইটা জায়গায় ভাগ হয়েছিল, এবং এখন আমরা দেখতে পেলাম যে এটা মূলত দুইটা ভাগে ভাগ হয়েছে, এবং এই দুইটা ভাগ আবার এই জায়গায় এসে যুক্ত হয়েছে। তাহলে আমরা বলবো যে R4 এবং R5-6-7-8 এই পুরাটাই সমান্তরালে আছে, কারণ এটা একটার সাথে আরেকটা যুক্ত হয়নি, এটাতে সাধারণ বিন্দু আছে, এটা একটা সাধারণ বিন্দু, এইটা একটা সাধারণ বিন্দু। তাহলে এখন আমরা করব কি? এইটাকে সমান্তরাল করব। তাহলে আবার আমাদের পঞ্চম যে স্টেপ সেটাতে আমরা যাই, যে R4-5-6-7-8, সেখানে কি হবে? R4 এর সাথে R5-6-7-8 সমান্তরালে আছে। R4 এর মানও 10, এবং R5-6-7-8 এর মানও হচ্ছে 10। তাহলে 10 আর 10 কে যদি আমরা ইনভার্স করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 5 ওহম।
তাহলে এই যে এই দুইটা রোধ আছে এদের পরিবর্তে আমরা পাচ্ছি কত 5 ওহম। তাহলে আমাদের সার্কিটটা একটু সরল ডিজাইনটা করে ফেলি, তখন আমাদের সার্কিটের ডিজাইনটা হবে এই রকম, এবং এটা হয়ে যাচ্ছে আর 4 5 6 7 8। তাহলে এখন দেখো আমাদের সার্কিটটার ডিজাইনটা কেমন হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারেন্টটা এখান থেকে বের হচ্ছিল, যাওয়ার পর প্রথমে R1 এ গেছে, তারপর R2 3 গেছে, তারপর R4 5 6 7 হয়ে পুরো সার্কিটে চলে আসছে। তাহলে এই যে তিনটা রোধ আমরা এখন দেখতে পাচ্ছি, R1 R2 3 মিলে একটা এবং 4 5 6 7 মিলে একটা, এরা তিনজন পরস্পর শ্রেণীতে আছে এবং শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি তুল্য রোধগুলো জাস্ট যোগ করতে হয়। তাহলে আমরা যদি 6th স্টেপে যাই তাহলে আমাদের RT হবে সবগুলোরই যোগফল। তাহলে প্রথমে পাচ্ছে 5, তারপরে পাচ্ছে 2 3, এবং 2 3 এর মানটা দেখো কত আমরা বের করেছি 4, এবং এই যে এইটা 4 5 6 7 8 এটার মান আমরা কত পেয়েছি 5। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 5 5 10 14 ওহম। এটাই হচ্ছে আমাদের পুরো সার্কিটের জন্য তুল্য রোধ। তোমাদের যদি এখনো কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমার একটু রিপিট করে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের তুল্য রোধ বের করা হয়ে গেছে। আমরা এভাবেই মূলত ধাপে ধাপে করব। তোমরা করবে কি, তোমাদের খাতায় একটু রাফ করবে, রাফ করে পুরো চিত্রটা একবার তুলে নেবে। তারপর আমি যেভাবে ধাপে ধাপে কাজ করছি এবং মিশাই দিছি, তোমরাও ঠিক একই প্রসেসে কাজ করবে। আর যদি করতে খুবই অসুবিধা হয় যে আমি মিশাই করতে পারতেছি না, তাহলে তোমরা অ্যান্সারের সময় চিত্রটা বারবার আঁকতে পারো, সমস্যা হবে না। তোমাদের চিত্র আঁকলে যতবার তোমরা চিত্র আঁকবে সময় একটু লাগতে পারে, কিন্তু অ্যান্সারটা একুরেট আসবে, ভুল হওয়ার চান্সটা খুবই কম হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেছে, তুল্য রোধ বের করা আমাদের হয়ে গেছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি যে ই এবং ভি এর মধ্যে পার্থক্য কত। আমি তোমাদের থিওরিটিক্যাল বেসিক থিওরি যখন আমরা আলোচনা করেছি তখন ই বলতে তড়িৎচালক শক্তি এবং ভি বলতে বিভব পার্থক্য, এই দুইটার মধ্যে আমি পার্থক্য বলে দিয়েছিলাম এবং সেক্ষেত্রে সূত্রটা কিরকম হবে সেটাও আমি বলে দিয়েছি। যারা আমার তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের যে ভিডিওটি দেখো নাই, অর্থাৎ চলতড়িৎ বেসিক থিওরির পার্ট 1 ভিডিওটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, সেখানে আমি এই দুইটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তাহলে আমরা যদি প্রথমে ভি এর দিকে তাকাই যে আমরা ভি বের করব কিভাবে, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দেখো। প্রথমে হচ্ছে ভি, এবং ভি এর ক্ষেত্রে আমরা সূত্র জানি IR, এবং ভি হচ্ছে কি যে ভোল্টেজটা আমরা পাই বিভব পার্থক্য। তাহলে এখানে আই এর মান কত দেয়া আছে 7, এবং আর এর মানটা দেয়া আছে 14, এবং ভি এর মানটা বের হবে ভোল্টে। 14 আর 7 গুণ করলে যা অ্যান্সার আসে তাই হচ্ছে আমাদের অ্যান্সার 98 ভোল্ট। এটা হচ্ছে বিভব পার্থক্যের মান। এখন যদি আমরা ই এর দিকে তাকাই, ই এর সূত্রটা হচ্ছে আই আর প্লাস আর। দেখো এখানে আর এর মানটা 2 ওহম দেওয়া আছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে আমরা জানি যে অভ্যন্তরীণ রোধ শুধুমাত্র তড়িৎচালক শক্তির ক্ষেত্রেই কাউন্ট হয়, বিভব পার্থক্যের ক্ষেত্রে কাউন্ট হয় না। তাহলে আমরা ই এর জায়গায় মানটা বসিয়ে দিব, এবং তখন হয়ে যাবে আই এর মান 7 এবং আর এর মান 14 প্লাস আর এর মান হচ্ছে 2, অর্থাৎ 7 গুণন 16। এক্ষেত্রে ভ্যালুটা আসবে আমাদের 16 গুণন 7 112 ভোল্ট। তাহলে আমরা বিভব পার্থক্য পাচ্ছি 98 ভোল্ট এবং তড়িৎচালক শক্তির মান আমরা পাচ্ছি 112 ভোল্ট। তাহলে এখন বলেছে আমাদের যে এই এবং ভি এর মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্য আমরা ইজিলি বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের জাস্ট একটা বিয়োগ করতে হবে, যে অতএব পার্থক্য হচ্ছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 4 হাতে 1 1 9 10 14 ভোল্টের পার্থক্য আমাদের পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য বা ভোল্টেজের মধ্যে
পার্থক্য নির্ণয়ের টেকনিক। এভাবেই আমরা মূলত এই আনসার গুলো করব। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তুল্য রোধ এবং প্রতিটি রোধের মধ্যে কিভাবে বিভব পার্থক্য বা কিভাবে তড়িৎ প্রবাহের মানটা বের করতে হয় সে নিয়ে আমরা আলোচনা করব। তবে এই তুল্য রোধ সম্পর্কিত কারো কোনো যদি স্পেশাল সার্কিট নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আর আমি অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে ভিন্ন ধরনের সার্কিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসাদ এডুকেয়ারের সাথেই থাকো এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো।